2005 সালের 12 জুন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মাঠে জড়ো হয়েছিল হাজারো শিক্ষার্থী। সবাই সাদা টুপি আর গাউন পরে নতুন জীবনের দিকে যাত্রা করতে চলছে। কিন্তু সেই মঞ্চে ওঠেন এমন একজন মানুষ যিনি কোনোদিন বিশ্ববিদ্যালয় শেষ করেননি। তিনি হলেন স্টিভ জবস। স্টিভ জবস এই ঐতিহাসিক ভাষণে এমন কিছু কথা বলেছিলেন যা লাখো মানুষের জীবনকে বদলে দিয়েছে। আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। হয়তোবা ভিডিওটা দেখার পর আপনার জীবনও বদলে যেতে পারে। ভিডিওর প্রতিটি কথাই স্টিভ জবসের, আমি শুধু আপনাদের পড়ে শোনাবো। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। আমি কখনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করিনি। সত্যি কথা বলতে আজকে আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প বলবো। তেমন আহামরি কিছু না, শুধু 3টা গল্প। প্রথম গল্পটি কিছু বিচ্ছিন্ন ঘটনায় এক সুতোয় বাঁধা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার 6 মাসের মাথায় আমি মোটামুটি লেখাপড়া ছেড়ে দেই। অবশ্য পুরো বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার আগে প্রায় বছর দেড়েক এটা সেটা কোর্স নিয়ে কোনো মতে লেগেছিলাম। তো কেন আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়েছিলাম? ঘটনা শুরু হয় আমার জন্মের আগে। আমার আসল মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিত তরুণী গ্র্যাজুয়েট ছাত্রী। আমার জন্মের আগে তিনি সিদ্ধান্ত নিলেন আমাকে কারো কাছে দত্তক দিবেন। মা খুব চাচ্ছিলেন আমাকে যারা দত্তক নেবেন তাদের যাতে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি থাকে। তো একজন আইনজীবী এবং তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলো। কিন্তু আমার জন্মের পর তাদের মনে হলো তারা আসলে একটা কন্যা শিশু চাচ্ছিলেন। অতএব আমার বর্তমান মা বাবা, যারা অপেক্ষমান তালিকাতে ছিলেন, গভীর রাতে একটা ফোন পেলেন, আমাদের একটা অপ্রত্যাশিত ছেলে শিশু আছে, আপনারা কি ওকে নিতে চান? অবশ্যই, আমার বাবা মার ত্বরিত উত্তর। আমার আসল মা পরে জানতে পেরেছিলেন যে আমার নতুন মা কখনো বিশ্ববিদ্যালয় আর নতুন বাবা কখনো হাই স্কুলের গণ্ডি পেরোননি। তিনি দত্তক নেবার কাগজপত্র সই করতে রাজি হননি। কয়েক মাস পর অবশ্যই তিনি রাজি হয়েছিলেন। আমার নতুন বাবা মা এই প্রতিজ্ঞা করার পর যে তারা একদিন আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। 17 বছর পর আমি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। কিন্তু আমি বোকার মতো প্রায় স্ট্যানফোর্ডের সমান খরচের একটি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম এবং আমার নিম্ন মধ্যবিত্ত পিতামাতার সব জমানো টাকা আমার লেখাপড়ার খরচের পেছনে চলে যাচ্ছিল। 6 মাস এভাবে যাবার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। জীবনে কি করতে চাই সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না এবং বিশ্ববিদ্যালয়ের পড়ালেখায় এ ব্যাপারে কিভাবে সাহায্য করবে সেটাও কিছু বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা মার সারা জীবনের জমানো সব টাকা এর পেছনে দিয়ে দিচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আশা করলাম যে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই সময়ের প্রেক্ষিতে এটা একটা ভয়াবহ সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু এখন পেছনে ফিরে তাকালে মনে হয় এটা আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল। যেই মুহূর্তে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলাম সেই মুহূর্তে আমি আমার অপছন্দের অথচ ডিগ্রির জন্য দরকারি কোর্সগুলো নেওয়া বন্ধ করে দিতে পারলাম এবং আমার পছন্দের কোর্সগুলো নেওয়ার সুযোগ তৈরি হয়ে গেল। অবশ্য ব্যাপারটা অতটা সুখকর ছিল না। ছাত্র হলে আমার কোনো রুম ছিল না, তাই আমি আমার বন্ধুদের রুমের ফ্লোরে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম, যেটা দিয়ে আমি আমার খাবার কিনতাম। প্রতি রবিবারে আমি 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে অবস্থিত হরে কৃষ্ণ মন্দিরে যেতাম, শুধুমাত্র একবেলা ভালো খাবার খাওয়ার জন্য। কিন্তু আমি এটাকে পছন্দ করতাম। আমার কৌতূহল এবং ইনটুইশন অনুসরণ করে আমার জীবনে যত কিছু করেছি পরবর্তীতে সেটাই আমার কাছে মূল্যবান হিসেবে প্রতীয়মান হয়েছে। একটা উদাহরণ দেই, সেই সময় রিড কলেজে সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্সগুলো করাতো। ক্যাম্পাসের প্রত্যেকটি পোস্টার, প্রতিটি লেভেল করা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে। যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই আমি যে কোনো কোর্স নিতে পারতাম। তাই ভাবলাম ক্যালিগ্রাফি কোর্স নিয়ে ক্যালিগ্রাফি শিখব। আমি সেরিফ এবং স্যান সেরিফ টাইপফেস শিখলাম। বিভিন্ন অক্ষরের মধ্যে স্পেস কমানো বাড়ানো শিখলাম। ভালো টাইপোগ্রাফি কিভাবে করতে হয় সেটা শিখলাম। ব্যাপারটা ছিল দারুণ সুন্দর, ঐতিহাসিক, বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে একটা আর্ট, এবং এটা আমাকে বেশ আকর্ষণ করত। এই ক্যালিগ্রাফি ডিজাইনটা কখনো কাজে আসবে এটা আমি কখনো ভাবিনি। কিন্তু 10 বছর পর যখন আমরা আমাদের প্রথম ম্যাকিনটস কম্পিউটার ডিজাইন করি তখন এর পুরো ব্যাপারটাই আমাদের কাজে লেগেছিল। ম্যাক কম্পিউটার টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি 10 বছর আগে সেই ক্যালিগ্রাফি কোর্সটা না নিতাম তাহলে ম্যাক কম্পিউটার কখনো মাল্টিপল টাইপফেস এবং আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না।
আর যেহেতু উইন্ডোজ ম্যাকের এই ফন্ট নকল করেছে, বলা যায় কোনো কম্পিউটারে এই ধরনের ফন্ট থাকতো না। আমি যদি বিশ্ববিদ্যালয় না ছাড়তাম তাহলে কখনো এই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না, এবং কম্পিউটারে হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না। অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় এই সব বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একশতই বাধা অসম্ভব ছিল, কিন্তু 10 বছর পরে সবকিছু একেবারে পরিষ্কার বোঝা গিয়েছিল। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একসাথে বাঁধতে পারবে না। এটা শুধুমাত্র পেছনে তাকিয়েই সম্ভব। অতএব তোমাকে বিশ্বাস করতেই হবে বিচ্ছিন্ন ঘটনাগুলো একসময় ভালো পরিণামের দিকে যাবে ভবিষ্যতে। তোমাকে কিছু না কিছুর উপর বিশ্বাস করতেই হবে। তোমার মন, ভাগ্য, জীবন, কর্ম কিছু একটা। এই বিশ্বাস আমাকে কখনো ব্যর্থ করে দেয়নি, বরং আমার জীবনের সবচেয়ে বড় অর্জনে বিশাল ভূমিকা রেখেছে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানো নিয়ে। আমি সৌভাগ্যবান ছিলাম। আমি আমার জীবনের প্রথম দিকে আমার ভালোবাসার কাজ খুঁজে পেয়ে গেছিলাম। ওয়াজ আর আমি আমার বাবা মার বাড়ির গ্যারাজে অ্যাপল কোম্পানি শুরু করেছিলাম। তখন আমার বয়স ছিল মাত্র 20 বছর। আমরা কঠিন পরিশ্রম করেছিলাম। 10 বছরের মাথায় অ্যাপল কম্পিউটারের গ্যারেজের 2 জনের কোম্পানি থেকে 4,000 অ্যাপলীয় $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার বয়স যখন 30 হয়, তার অল্প কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিনটশ বাজারে ছাড়ি। আর ঠিক তখনই আমার চাকরি চলে যায়। কিভাবে একজন তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকরিচ্যুত হয়? ব্যাপারটি এমন, অ্যাপল যখন অনেক বড় হতে লাগলো, তখন আমি কোম্পানিটি খুব ভালোভাবে চালাতে পারবে এমন একজনকে নিয়োগ দিলাম। প্রথম বছর সবকিছু ভালোভাবেই গেল, কিন্তু এরপর তার সাথে আমার চিন্তা ভাবনার বিভাজন স্পষ্ট হওয়া শুরু হলো, এবং পরিচালনা পর্ষদ তার পক্ষ নিল। অতএব 30 বছর বয়সে আমি কোম্পানি থেকে আউট হয়ে গেলাম, এবং খুব ভালোভাবে আউট হলাম। আমার সারা জীবনের স্বপ্ন এক নিমেষেই আমার হাতছাড়া হয়ে গেল। ঘটনাটা আমাকে বেশ ভেঙে দিয়েছিল। এরপর কয়েক মাস আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি। আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি করতে পারিনি। আমি ডেভিড প্যাকার্ড এবং বব নয়েসের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম। একবার ভাবলাম আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাই, কিন্তু ধীরে ধীরে আমি একটা ব্যাপার অনুভব করতে লাগলাম। আমি আমার কাজকে এখনো ভালোবাসি। অ্যাপলের ঘটনাগুলো সেই সত্যকে এতটুকু বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু আমি এখনো আমার কাজকে ভালোবাসি। তাই আমি আবার একেবারে গোড়া থেকে শুরু করার সিদ্ধান্ত নিলাম। প্রথমে এটা তেমন মনে হয়নি, কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। সফল হবার ভার চলে যেয়ে আমি তখন নতুন করে শুরু করলাম। কোনো চাপ নেই, সবকিছু সম্পর্কে আগের চেয়ে কম নিশ্চিত। ভারমুক্ত হয়ে আমি আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময় যাত্রা শুরু করলাম। পরবর্তী 5 বছরে আমি নেক্সট এবং পিক্সার নামে দুটো কোম্পানি শুরু করি, আর প্রেমে পড়ি এক অসাধারণ মেয়ের, যাকে আমি পরে বিয়ে করি। পিক্সার থেকে আমার পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি। পিক্সার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপর ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপল নেক্সটকে কিনে নেয়, এবং আমি অ্যাপলে ফিরে আসি। এবং নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা অ্যাপলের বর্তমান ব্যবসার একেবারে কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে লরেন আর আমি মিলে তৈরি করি একটা সুখী পরিবার। আমি মোটামুটি নিশ্চিত এগুলোর কিছুই ঘটতো না যদি আমি না অ্যাপল থেকে চাকরিচ্যুত হতাম। এটা ছিল খুব তেতো একটা ওষুধ আমার জন্য, কিন্তু আমার মনে হয় রোগীর জন্য সেটা দরকার ছিল। কখনো কখনো জীবন তোমাকে মাথায় ইট দিয়ে আঘাত করে, তখন বিশ্বাস হারিও না। আমি নিশ্চিত যে জিনিসটা আমাকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমি আমার কাজকে ভালোবাসতাম। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে। তোমার ভালোবাসার মানুষটিকে যেভাবে খুঁজে পেতে হয়, ভালোবাসার কাজটিকেও তোমার সেভাবেই খুঁজে পেতে হবে। তোমার জীবনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে তোমার কাজ। তাই জীবন নিয়ে সন্তুষ্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে চমৎকার কোনো কাজ করা। আর কোনো কাজ তখনই চমৎকার হবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনো তোমার ভালোবাসার কাজ খুঁজে না পাও, তাহলে খুঁজতে থাকো। অন্য কোথাও স্থায়ী হয়ে যেও না। তোমার মন আর সব জিনিসের মতোই তোমাকে জানিয়ে দিবে যখন তুমি তোমার ভালোবাসার কাজটি খুঁজে পাবে। যে কোনো সম্পর্কের মতোই তোমার কাজটি যত সময় যাবে ততই ভালো লাগবে। সুতরাং খুঁজতে থাকো যতক্ষণ না ভালোবাসার কাজটি পাচ্ছ। অন্য কোনো কাজে স্থায়ী হও না। আমার শেষ গল্পটি মৃত্যু নিয়ে। আমার বয়স যখন 17 ছিল, তখন আমি একটা উদ্ধৃতি পড়েছিলাম, তুমি যদি প্রতিটা দিন এটা ভেবে পার করো যে আজই আমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যিই সঠিক হবে। এই লাইনটা আমার মনে গভীর রেখাপাত করেছিল,
এবং সেই থেকে গত 33 বছর আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো, তাহলে কি আমি যা যা করতে যাচ্ছি আজ তাই করতাম? যখন এই প্রশ্নের উত্তর না হতো পরপর বেশ কিছুদিন, আমি জানতাম আমার কিছু একটা পরিবর্তন করতে হবে। আমি একদিন মরে যাব। এই কথাটা মাথায় রাখা আমার জীবনে আমাকে বড় বড় সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। কারণ সবকিছু, সকল আশা প্রত্যাশা, গর্ব, ব্যর্থতার ভয় বা লজ্জা, এই সবকিছু মৃত্যুর মুখে নাই হয়ে যায়। শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলোই টিকে থাকে। তোমার কিছু হারানোর আছে, এই চিন্তা দূর করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা মনে রাখা যে তুমি একদিন মরে যাবে। অতএব নিজের মরণকে না শোনার কোনো কারণই নাই। প্রায় 1 বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে। সকাল 7:30 আমার একটা স্ক্যান হয় এবং এতে পরিষ্কারভাবে আমার প্যানক্রিয়াসে একটা টিউমার দেখা যায়। আমি তখন জানতাম না প্যানক্রিয়াস জিনিসটা কি। আমার ডাক্তাররা বললেন এই ক্যান্সার প্রায় নিশ্চিতভাবে অনারোগ্য এবং আমার আয়ু আর 3 থেকে 6 মাস আছে। আমার ডাক্তার আমাকে বাসায় ফিরে যেয়ে সবকিছু ঠিকঠাক করতে বললেন। সোজা কথা, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী 10 বছরে যা বলবে বলে ঠিক করেছো তা আগামী কয়েক মাসের মধ্যে বলতে হবে। এর মানে হচ্ছে সবকিছু গোছগাছ করে রাখা, যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটি যথাসম্ভব কম বেদনাদায়ক হয়। এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। এভাবেই সেদিন সারাটা দিন গেল। সেদিন সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভেতর দিয়ে একটা এন্ডোস্কোপ নামিয়ে দিল। এরপর আমার পেটের ভিতর দিয়ে যে আমার ইনস্টাটাইন থেকে সুই দিয়ে কিছু কোষ নিয়ে আসলো। আমাকে অজ্ঞান করে রেখেছিল, তাই আমি কিছুই দেখিনি। কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল যে আমার ডাক্তাররা যখন এন্ডোস্কোপি থেকে পাওয়া কোষগুলো মাইক্রোস্কোপের নিচে রেখে পরীক্ষা করা শুরু করলো, তখন তারা প্রায় কাঁদতে শুরু করেছিল। কারণ আমার যে ধরনের প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। আমার সেই সার্জারি হয়েছিল এবং এখন আমি সুস্থ। এটাই আমার মৃত্যুর সবচেয়ে কাছাকাছি যাওয়া এবং আমি আশা করি আরো কয়েক দশকের জন্য এটা তাই যেন হয়। মৃত্যুর খুব কাছাকাছি যাওয়ার এই বাস্তব অভিজ্ঞতার কারণে মৃত্যু সম্পর্কে এখন আমি অনেক বেশি জানি। এটা আমি জানতাম না যদি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে না যেতাম। কেউ মরতে চায় না, এমনকি যারা বেহেশতে যেতে চায় তারাও সেখানে যাওয়ার জন্য তাড়াতাড়ি মরে যেতে চায় না। কিন্তু এরপরও মৃত্যু আমাদের সবার গন্তব্য। কেউ কখনো এটা থেকে পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত, কারণ মৃত্যু সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা জীবনের পরিবর্তনের এজেন্ট। মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়। এই মুহূর্তে তোমরা হচ্ছ নতুন, কিন্তু খুব বেশি দিন দূরে নয় যেদিন তোমরাও পুরনো হয়ে যাবে এবং তোমাদেরও ধুয়ে মুছে ফেলা হবে। নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটাই সত্যি। তোমাদের সময় সীমিত, অতএব অন্য কারো জীবন যাপন করে সময় নষ্ট করো না। কোনো মতবাদের ফাঁদে পড়ো না, অর্থাৎ অন্য কারো চিন্তা ভাবনা দিয়ে নিজের জীবন চালিও না। তোমার নিজের ভেতরের কণ্ঠকে অন্যদের চিন্তা ভাবনার কাছে আটকাতে দিও না। আর সবচেয়ে বড় কথা, নিজের মন আর ইন্টুইশনের কথা শোনার সাহস রাখবে। ওরা ঠিকই জানে তুমি আসলে কি হতে চাও, বাকি সবকিছু অতটা গুরুত্বপূর্ণ নয়। আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের করা হয়েছিল যার নাম ছিল দ্য হোল আর্থ ক্যাটালগ। এটা ছিল আমার প্রজন্মের একটা বাইবেল। এটা বের করেছিল স্টুয়ার্ট ব্যার্ন নামের এক ভদ্রলোক, যিনি মেনলো পার্কের কাছেই থাকতেন। তিনি পত্রিকাটিকে কাব্যময়তা দিয়ে জীবন্ত করে তুলেছিলেন। এটা ছিল 60-এর দশকের শেষ দিককার কথা। কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখনও শুরু হয়নি। তাই পত্রিকাটি বানানো হতো টাইপরাইটার, কাঁচি এবং পোলারয়েড ক্যামেরা দিয়ে। পত্রিকাটিকে 35 বছর আগের পেপারব্যাক গুগল বলা যায়। স্টুয়ার্ট এবং তার টিম পত্রিকাটির অনেকগুলো সংখ্যা বের করেছিল। পত্রিকাটির জীবন শেষ হয় একটি সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিল 70-এর দশকের মাঝামাঝি সময়ে। আমার বয়স ছিল তোমাদের বয়সের কাছাকাছি। সমাপ্তি সংখ্যার শেষ পাতা একটা ভোরের ছবি ছিল। তার নিচে ছিল এই কথাগুলি, ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। এবং আমি নিজেও এটা সবসময় মেনে চলার চেষ্টা করে এসেছি। এবং আজ তোমরা যখন পাশ করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছেড়ে আরো বড় জীবনের গণ্ডিতে প্রবেশ করছো, আমি তোমাদেরকেও এটা মেনে চলার আহ্বান জানাচ্ছি। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। সবাইকে ধন্যবাদ। স্টিভ জবসের সেই ভাষণ শুধু স্ট্যানফোর্ডের শিক্ষার্থীদের জন্য নয়, বরং পুরো পৃথিবীর জন্য একটি অনন্ত প্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছিলেন অতীতের বিন্দুগুলো একদিন ভবিষ্যতে যুক্ত হবে। ভালোবাসা আর হারানো আপনাকে নতুন কিছু খুঁজে নিতে সাহায্য করবে। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় সময় সীমিত। তাই সবসময় মনে রাখবেন, স্টে হাংরি, স্টে ফলিশ।